দর্শক, শহীদ বুদ্ধিজীবী দিবস ঘিরে সারা দেশেই চলছে শ্রদ্ধা নিবেদন, নানা আয়োজন কর্মসূচি। আমরা একটু রায়ের বাজার বধ্যভূমিতে চলে যাব, সেখানেও সমবেত হয়েছেন হাজারো মানুষ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, আসলে ছোট ছোট দল করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। কিন্তু এমন না যে খুব অন্যান্য বছর আমরা যে মানুষের ঢলটা দেখতে পাই সেই ঢল যে আছে তা নয়, ঢল নেই বললেই চলে। খুব কম সংখ্যক মানুষ আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, যার মাঝে রয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের যেই নেতাকর্মীরা এবং আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে আসছেন শিক্ষকরা। এই সময় আমরা আসলে শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, পরিবার পরিজন যারা নিজের সন্তানকে নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে মুক্তিগামী বাঙালির যেই ঐতিহাসিক লড়াই সেটি যাতে মননে লালন করতে পারে আগামীর প্রজন্ম এবং তারা যাতে সেটি লালন করেই সামনের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যায়, সেই জন্য তারা পরিবারের ছোট্ট সদস্য শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন। সেই চেতনাকে আসলে যাতে একেবারে পরিষ্কারভাবে প্রতিটি ইতিহাস যাতে শেকড়ের সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার সব জানতে পারে, এর জন্য নিয়ে এসেছেন। একই সাথে আমরা যেই সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে কথা বলেছি তাদের মাঝখানে কিছুটা ক্ষোভ দেখতে পেরেছি যে এত বছর পরে এসে স্বাধীনতার 54তে এসেও গণতান্ত্রিক যেই মুক্তির কথা ছিল, যেই ব্যক্তির মন থেকে শুরু করে রাজনৈতিক দলে যেই গণতান্ত্রিক চর্চা, বুদ্ধিভিত্তিক চর্চা হওয়ার কথা ছিল সেটি সাধিত হয়নি। এর পিছনের বাধা হিসেবে তারা বলছেন যে 71 পূর্ববর্তী পরবর্তী সময়ে যেই ধর্মান্ধতার আস্ফলন ছিল সেই আস্ফলন এখন পর্যন্ত থাকায় তারা একটি বিশেষ রাজনৈতিক দলের কে দায় দিচ্ছেন এবং তারা বলছেন এখন পর্যন্ত সেই সমস্যা থেকে আসলে বাংলাদেশ কাটিয়ে উঠতে পারেনি। যে কোনো প্রশ্নে যখন বাংলাদেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয় সেখানে প্রথম বাধা হয়ে দাঁড়ায় এই যেই অন্ধত্বের আস্ফালন বলা হচ্ছে তাদেরকে। এবং একই সাথে এখানে উপদেষ্টা পরিষদের সদস্যরা এসেছিলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল অভ্যুত্থানের সময়ে বিভিন্ন যেই স্মৃতি বিজড়িত স্থানগুলো রয়েছে সেখানে যে ধরনের হামলা হয়েছিল সেটির ক্ষতিসাধন আইনের আওতায় আনা সহ সেটি সংস্কারের বিষয়টি তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রমটি ধীরে ধীরে চলছে এবং এটি চলমান থাকবে। আর আইনের আওতায় নেয়ার বিষয়টি সম্পর্কে তিনি বলেছেন যে এটি আসলে দুরূহ বিষয়, যে সময়ের সাথে কার দ্বারা সেই ক্ষতি সাধিত হয়েছে সেটি নিশ্চিত করা। আপনারা দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে আসছেন সদস্যরা শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ আমাদের আরেক সহকর্মীর ওখানে আমরা জানতে পেরেছি মির্জা ফখরুল কথা বলছেন, সেখানে সরাসরি চলে যাচ্ছি। একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, স্বপ্ন দেখছে মানুষ, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী, যিনি অত্যন্ত অসুস্থ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং অবশ্যই আমাদের জন্য এই দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের যে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
দর্শক, আমরা রায়ের বাজার বধ্যভূমিতে ছিলাম। এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা সেখানেও যুক্ত ছিলাম। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানকার খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইদ। আবরার, এখন পর্যন্ত প্রায় শেষের দিকে সকাল 8টা থেকে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল তা প্রায় দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন অঙ্গ সংগঠন, এর বাইরে সাধারণ মানুষের পদচারণা এবং ফুলে ফুলে ভরে উঠেছে বেদি। এই দিনে আসলে আমরা যে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী এবং অন্যান্য পেশার প্রায় 3 শতাধিক মানুষকে হারিয়েছি, তাদেরই মূলত স্মরণ করার জন্য শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং সকাল থেকে নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের এই শহীদ বেদিতে চলছে। এছাড়া রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সকাল 10টাতে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। আলোচনা অনুষ্ঠান রয়েছে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সংগঠনের। এর বাইরে দুপুরে জোহর নামাজ পর মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেলের দিকে বিভিন্ন জায়গায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, এছাড়া নাটক, অভিনয় এবং চিত্র প্রদর্শনীরও কিন্তু আয়োজন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 3 জন শিক্ষক শহীদ বুদ্ধিজীবী যাদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য শহীদ সুখরঞ্জন সমদ্দার, শহীদ মীর আব্দুল কাইয়ুম এবং শহীদ হবিবুর রহমান। তাদের স্মরণে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সমূহের নাম তাদের নামে করা হয়েছে। এ বাদে টিএসসিসির নাম করা হয়েছে সুখরঞ্জন সমদ্দারের নামে। এবং এই 3 জনকে কিন্তু সবচেয়ে বেশি স্মরণ করা হয় আজকের এই দিনে। এবং তাদের স্মরণেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিস্তম্ভ, সেখানটায় দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে ভরে উঠেছে পুরো বেদি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম শিক্ষক শিক্ষার্থীদের সাথে। তাদের যেটি কথা, যে বাঙালি জাতিকে বারবার আসলে যারা বুদ্ধিজীবী তাদের নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে পঙ্গু করে দেবার একটা চেষ্টা করা হয়েছে এবং এই চেষ্টা সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালিয়েছিল পাকিস্তানিরা, কিন্তু আসলে হয়নি। এখন পর্যন্ত বাঙালি জাতি যেভাবে এগিয়ে যাচ্ছে মেধা মননে, সেটা আরো এগিয়ে নিতে চান এবং যে 71 সালে 14ই ডিসেম্বরের যে আঘাত, সেই আঘাতকে প্রেরণা নিয়ে সামনের দিকে এগোবার প্রত্যয় ব্যক্ত করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। শুধু বিশ্ববিদ্যালয়ে না, আমরা দেখেছি জেলা এবং উপজেলাতে বিভিন্ন জায়গাতে আজকের এই দিনটি ভাব গাম্ভীর্য দিয়ে শোকের মাধ্যমে পালন করছে অনেকেই। একদিন বাদেই 16ই ডিসেম্বর, তার আগের এই দিনটি তাৎপর্য নিয়ে কিন্তু আলোচনা অনুষ্ঠান থেকে শুরু করে নানা আয়োজন রয়েছে সব জায়গাতে। তো এই ছিল মোটামুটি আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের খবর। আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর আয়োজন নিয়ে জানছিলাম। আমরা চলে যাব সিলেটে। যুক্ত আছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, কি অবস্থা দেখছেন সেখানকার, কি কি কর্মসূচি রয়েছে? শারীরিকটা আসলে সকাল 9টা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা সিলেটে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর চৌকাট্টা এলাকা এবং এখানে যে স্মৃতিস্তম্ভ রয়েছে, এখানে নানা শ্রেণী পেশার মানুষ আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি সকাল 9টা থেকে সিলেট জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আসলে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এখন প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কিছুক্ষণ পর জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই কিন্তু বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এখানে যারা আসছেন তারা সবাই বলছেন যে 1971 সালে 14 ডিসেম্বর আসলে বাঙালিদের মেধাশূন্য করার যে অপচেষ্টা চালায় পাক হানাদার বাহিনী, আসলে সেটা বাঙালি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ছিল। এবং জানেন যে 14 ডিসেম্বরের 2 দিন পরেই বাঙালি আসলে বিজয় অর্জন করেছিল। এর ঠিক 2 দিন আগে এরকম হত্যাকাণ্ড দেশবাসী সহ পৃথিবীর মানুষ আসলে অবাক হয়েছিল। এখানে এই কার্যক্রমের পাশাপাশি আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল 10টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে আসলে আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে সিলেটের যিনি পুলিশ সুপার
সুপার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আজ 14 ডিসেম্বর এবং আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসে তারা আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এখানে কিন্তু শহর নগরবাসীরা যারা আসছেন তারা আস্তে আস্তে আসা শুরু করেছেন এবং শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে 14 ডিসেম্বর যবে আসলে বাঙালিদের মেধা শূন্য করার অপচেষ্টা চালিয়েছিল পাক হানাদার বাহিনী, তা অত্যন্ত নির্মম ছিল। এবং এখানে যারা আসছেন তারা বলছেন যে বাঙালিদের আসলে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব না এবং বাঙালিদের মেধাশূন্য করার চেষ্টা করলেও কিন্তু স্বাধীনতার প্রায় 54 বছর পরও বাংলাদেশ আসলে দুর্বার গতিতে এগিয়ে চলছে বলে তারা আসলে মন্তব্য করেছেন। এবং হয়তো এখানে আরও 1 ঘন্টা যারা আসছেন তারা ফুল দিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আসলে কার্যক্রম থাকবে। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সর্বশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ বুদ্ধিজীবী দিবস ঘিরে রাজধানীর সহ আমরা রাজশাহী এবং সিলেটের কর্মসূচি নিয়ে জানছিলাম। দর্শক, আবারও চলে যাব শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শ্রমিক। শ্রমিক, এরই মধ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, আমরা বলছিলাম, কি অবস্থা সেখানকার এখন? সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর এই মুহূর্তে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা সকাল 7:30টার পর থেকেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে জড়ো হয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তার সাথে সাথে বিএনপির যে সকল সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে অন্যান্য যে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। অনেকেই আরো দেয়ালে রয়েছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদেরকে দেখা গেছে, বাংলাদেশ জাসদ বা সমাজতান্ত্রিক দল বাসদ এবং অন্যান্য দলগুলোকেও দেখতে পেয়েছি। নতুন সদ্য গঠিত যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি, তারা শ্রদ্ধা নিবেদন করেছে, কিন্তু মূল দলকে এখনো দেখা যায়নি। এর বাইরে বাংলাদেশ জামাতে ইসলাম কখনোই এখানে আসে না, তো সেই হিসাবে এবারও আসছে না বলেই আমরা ধরে নিচ্ছি। তো যারা শ্রদ্ধা নিবেদন করেছেন, শ্রদ্ধা নিবেদন পর শেষে যারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনেকে কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে স্বাধীনতা এসেও আমাদের যে সব নিয়ে এবং বাংলাদেশের যে সকল মেধাবী সন্তান বা কৃতি সন্তান যারা 14 ডিসেম্বর আত্মাহুতি দিয়েছিলেন পাকিস্তানি হানাদারদের হাতে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছিল, আল বদর, আল শামস, যে স্বপ্ন নিয়ে তারা আত্মাহুতি দিলেন তার স্বপ্ন কোনোটাই পূরণ হয়নি। এবং এই যে মেধাশূন্য হয়েছে জাতি, সেই মেধাশূন্য আসলে আর কখনোই পূরণ হয়নি। এর বাইরে তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেছেন যে রাজনীতিতে অর্থাৎ তফসিলের পর সাম্প্রতিক সময়ে একজন সংসদ সদস্যের প্রার্থীকে যেভাবে গুলি করা হয়েছে, তাতে অন্যান্য প্রার্থীরাও নিজেদেরকে নিরাপত্তাহীন ভাবছে এবং নিরাপত্তাহীন ভাবার কারণে যেটি তার আশঙ্কা, এই ধরনের ঘটনা হয়তো আরও ঘটতে পারে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করতে হবে এবং প্রত্যেক প্রার্থীকে নিশ্চয়তা দিতে হবে। প্রার্থীর পাশাপাশি ভোটার যারা রয়েছে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ডের কথাও কিন্তু তিনি বলেছেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। এর বাইরে বাংলাদেশ জাসদ কথা বলেছে। এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছিলেন যে ৭১কে খাটো করে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এই ধরনের স্বপ্ন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে হতে দেবেন না এবং ৭১কে কখনোই কেউ যাতে অবমূল্যায়িত করতে না পারে সেই ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একই ধরনের কথা বলেছেন বাংলাদেশ জাসদও এবং অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য, ৭১কে খাটো করে কখনোই বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যুক্ত ছিলাম আমরা।